আমন্ত্রণ রাতের বাংলাদেশে, শুরুতেই জানাবো শিরোনাম। গাজায় নির্বিচারে গণহত্যায় প্রতিবাদ মুখর বাংলাদেশ। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক, বিশ্ব নেতাদের নিশ্চুপ ভূমিকার তীব্র নিন্দা। ইসরায়েলি পণ্য যা আছে সব বয়কট করা হোক। নৃশংস যে অত্যাচারের শিকার হচ্ছে আমার ফিলিস্তিনবাসী, আমাদের মুসলমান, এইটার একটা ফুল স্টপ টানতে হবে। বিভিন্ন জায়গায় কেএফসি, বাটা সহ বিভিন্ন শোরুমে হামলা ভাঙচুর, পরিকল্পিতভাবে লুটপাট করেছে একটি মহল, বলছেন বিক্ষোভকারীরা। কিছু দুষ্কৃতিকারী মুখ বেঁধে সন্ধ্যা 6টা থেকে 6:30টার ভিতরে এসে আমার দোকানের ভিতরে আমরা যারা ছিলাম আমাদের আহত করে দোকানের ভিতরে ঢুকে যত প্রোডাক্ট ছিল সব নিয়ে গেছে, নগদ টাকা পয়সা এবং জুতা যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে। বিশ্বজুড়ে বিক্ষোভ প্রতিবাদেও থামেনি ফিলিস্তিনে ইসরায়েলি তাণ্ডব। দেইর আল বালার 5টি এলাকা খালি করার নির্দেশ। বিনিয়োগ সম্মেলনে ব্যাপক সাড়া। ইপিজেড অর্থনৈতিক অঞ্চলে লগ্নিতে আগ্রহী বিদেশি উদ্যোক্তারা। স্টার্টআপের জন্য হচ্ছে 900 কোটি টাকার তহবিল। 3 মাসের জন্য শুল্ক স্থগিতের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি। বাণিজ্য ঘাটতি মেটাতে উদ্যোগ নেবে ঢাকা। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণার নীতিমালা হচ্ছে, জানালেন কমিশনার আনোয়ারুল। প্রায় চূড়ান্ত আচরণবিধির খসড়া। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মুখর রাজধানী ঢাকা। সকালে শহীদ মিনারে সংহতি সমাবেশ করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান তারা। রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে মিছিল হয়েছে জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম ও যাত্রাবাড়ি এলাকা থেকেও। গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন, আর তার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে মুখর বাংলাদেশও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনের দুপুরের চিত্র এমন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে দলে দলে টিএসসিতে এসেছে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষও। গাজায় চলমান অবিশ্বাস্য বর্বরতার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান শিক্ষার্থীরা। প্রত্যেকটা ইসলামী জাতির ইমানের দায়িত্ব ফিলিস্তিনকে সাপোর্ট দেয়া। তারা মুসলমানদের শক্তি আর ইমানি পাওয়ার সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। যোগ দেন ঢাকা মেডিকেলের ফিলিস্তিনি শিক্ষার্থী ইব্রাহিম কিসকো। Israel intentionally targeted the water suppliers, the food storage, and leading people for starvation. And as I'm talking now, this morning, Israel has burned some journalists, and this is happening almost daily. We will keep fighting. We will never bow for anyone. This is my message to the world. গাজাবাসীর হেফাজতের জন্য আমি দোয়া করছি, এবং আল্লাহ যদি এই ইহুদিদের হেদায়েত না দিয়ে থাকে তাদের যেন ধ্বংস করে দেয়। ওলামা মাশায়েখ ও সাধারণ মুসল্লিদের ব্যানারে মিছিল হয়েছে বায়তুল মোকাররমে। বাদ জোহর মিছিলে অংশ নেন হাজারো মুসল্লি। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্বের বিবেক কি এখনো নাড়া দেয় না যে এত কোটি কোটি মানুষকে হত্যা করা হচ্ছে? বাংলাদেশ সহ গোটা বিশ্ব থেকে আমরা মুসলমানরা গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ হয়েছে যাত্রাবাড়িতেও। জোহরের নামাজের পর সড়কে নেমে প্রতিবাদ জানায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা। সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বিক্রি করা দোকানও বর্জনের ডাক দেয় ছাত্র জনতা। আমরা বিজয় অর্জন করেছি, ঠিক সেরকম
গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে কোনো ক্লাস পরীক্ষা নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়। সমস্ত দাপ্তরিক কার্যক্রমও বন্ধ ছিল সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল ছিল ঢাকা উত্তর সিটি এলাকাও। শিক্ষার্থীদের পাশাপাশি সড়কে নেমে এসে নিপীড়িত ফিলিস্তিনিদের সাথে সংহতি জানান শিক্ষক, অভিভাবক, বিভিন্ন পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি চলে। প্রত্যেকের কণ্ঠে ছিল ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা আর গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধের জোরালো দাবি। আরব সহ বিশ্ব নেতাদের নিশ্চুপ ভূমিকার তীব্র সমালোচনাও করেন তারা। জুলাই আন্দোলনের মতো আবারও এক কাতারে ছাত্র জনতা, তবে এবার নিজেদের জন্য নয়, এক হয়েছেন ফিলিস্তিনিদের মুক্তি আর গাজার গণহত্যা বন্ধের দাবিতে। সকালে রাজধানীর এসিবি চত্বরে জড়ো হয়ে এভাবে প্রতিবাদ জানান আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। সকলের দাবি অনতিবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে একদিন হয়তো এই ফিলিস্তিনের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। আমরা আমাদের সরকারকে একটা চ্যালেঞ্জ দিতে চাই, আমরা কোনো দোকান, কোনো রেস্টুরেন্ট, কোনো জায়গায় কোনো ইসরায়েলি পণ্যের জায়গা দিতে চাই না। আমরা দেখেছি যে মানুষকে এমন শক্তিশালী বোমা দিয়ে আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে, এটা একদম বর্বরোচিত হামলা। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপর অত্যাচার করতেছে সেটা মেনে নেওয়ার মতো না। ইসিবি চত্বরের পাশাপাশি বিক্ষোভ হয়েছে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনেও। সেখানে যোগ দেন আমেরিকান ইন্টারন্যাশনাল ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ সহ আশপাশের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গাজার নৃশংস গণহত্যার নিন্দা জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান বিক্ষোভকারীরা। আমেরিকা ওয়েস্ট যা করছে সেটা বর্বরতা, নৃশংসতা বা অমানবিকতার বলে কোনো শব্দ দিয়ে বিবরণ দেওয়া যাবে না। My heart is shattered when I see this little kid in this bloodshed. We are sorry. We are so sorry. This is what we can do. As a Muslim Ummah, we failed you. যেটা হচ্ছে সেটা অসহনীয় এবং আমরা এটা সহ্য করব না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যেখানে সৌদি আরব কিছু করছে না, আরব আমিরাত কিছু করছে না, পাকিস্তান কিছু করছে না, সেখানে আসলে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে ক্লিয়ার থাকার ট্রাই করছি। বিক্ষোভ হয়েছে রাজধানীর উত্তরাতেও। সেখানে অংশ নেন উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র জনতা। এ সময় গাজার বর্বর গণহত্যার পরও বিশ্ব নেতাদের নিশ্চুপ থাকার নিন্দা জানান তারা। ওদের দোষ কি? শুধু মুসলিম নিজেদের, ওরা কি চেয়েছিল? শুধু নিজেদের বাসস্থানে থাকতে। এটা কি ওদের অপরাধ? ওনারা শিশু বাচ্চা থেকে শুরু করে যে বয়স্ক মানুষ কাউকে ছাড়ছে না, একদম পুরো গাজাটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আমরা ইসরায়েলি পণ্য যদি বয়কট করি তাহলে অবশ্যই ফিলিস্তিনের জন্য বেনিফিট আসবে। রাজধানীর বাড্ডা এলাকায়ও গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলি গণহত্যা সত্ত্বেও আরব ও বিশ্ব নেতাদের ভূমিকার নিন্দা জানান তারা। এই দেশগুলো নিজেদেরকে মুসলিম প্রধান বলে গর্ববোধ করে, তারা কিভাবে এই জিনিসের কথা না বলে? সমস্ত হাসপাতাল উড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে কোনো বেঁচে থাকার মতো কোনো শ্বাস প্রশ্বাসের অবস্থা নাই। মিরপুর এলাকায় প্রতিবাদ মিছিলে মুখর ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থীরা। দাবি জানান দ্রুত বন্ধ করতে হবে গণহত্যা, মুক্ত স্বাধীন রাষ্ট্র দিতে হবে ফিলিস্তিনিদের। বিকেলে বাংলা মোটর এলাকায় বিক্ষোভ করেন ব্যবসায়ী ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ইস্যুতে বিশ্ববাসীকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান ছিল সবার কণ্ঠে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, ইসরায়েলি হামলায় নারী, শিশুসহ বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই যুদ্ধে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো বাধাগ্রস্ত হয়েছে। ইসরায়েলকে অবিলম্বে সব ধরনের অভিযান বন্ধ করার আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর করতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান ফিলিস্তিন সমস্যার একটি টেকসই দুই রাষ্ট্রভিত্তিক সমাধান চায় বাংলাদেশ। আন্তর্জাতিক আইন মেনে ফিলিস্তিনিদের শান্তি, মর্যাদা, ন্যায় বিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে
শান্তি বাস্তবায়নে সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশ জুড়ে পালিত হচ্ছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। বিভিন্ন জেলায় সমাবেশে যোগ দেন সর্বস্তরের মানুষ। সকলের একটাই দাবি, ইসরায়েলি আগ্রাসন এখনই বন্ধ হোক, গড়ে উঠুক স্বাধীন ফিলিস্তিন। নৃশংসতা, বর্বরতা, নিষ্ঠুরতা দেখছে বিশ্ববাসী। গেল সপ্তাহ দেখে গাজা দখলে স্থল আগ্রাসনের পরিধি বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলের বোমা বর্ষণ থেকে রেহাই পায়নি কোনো এলাকা। এরই প্রতিবাদে সারা বিশ্বের মতো দেশ জুড়ে চলছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। কারো চোখ পানিতে টলমল, কারো চোখে মুখে ক্রোধের আগুন। সবার কণ্ঠে একই উচ্চারণ, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক এখনই, গড়ে উঠুক স্বাধীন ফিলিস্তিন। এমন দাবিতে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে কাঁপল রংপুর। বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো প্রান্তে আছে তারা নিজ নিজ অবস্থান থেকে ইসরায়েলি পণ্য বয়কট করুক, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবেই। ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে বরিশালের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। গাজায় মুসলিমদের উপর হওয়া গণহত্যার বিচারের দাবি জানান তারা। আমি মনে করি আজকের এই সমাবেশ প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। হৃদয়ে যে আমাদের রক্তক্ষরণ হইতে আছে, এটা আসলে আমাদের জন্য তো যুদ্ধ ফরজ হয়ে গেছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে গণজমায়েত হয়েছে কক্সবাজারে। কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী শিশু সহ হাজারো নিরীহ মানুষের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানায় নাটোরের হাজারো মানুষ। তারা অ্যাম্বুলেন্স পর্যন্ত আক্রমণ করেছে হামাসের নাম করে। বিশ্বের মুসলমান যদি এক হয় তাহলে আশা করা যায় এগুলা বন্ধ হবে। পটুয়াখালীতেও হয়েছে বিশাল জমায়েত। যোগ দেন সর্বস্তরের মানুষ, জানান গণহত্যার প্রতিবাদ। গাজীপুরে ইসরায়েল পণ্য বয়কটের ঘোষণা দেয় স্থানীয়রা। প্যালেস্টাইনের সেই বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সকল শ্রেণীর, সকল পেশার, সকল ধর্মের, সকল বর্ণের মানুষ আমরা একত্রিত হয়েছি। রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। সবার কণ্ঠে একটাই দাবি, গণহত্যার বিচার। গত প্রায় 1.5 বছর ধরে গাজাতে 21 শতকের জঘন্যতম গণহত্যা চলছে। 76 বছরের একটা অকুপেশন চলছে, এটা হুট করে আজকে শুরু হওয়া কথা না। রাজধানীর যাত্রাবাড়িতেও হয়েছে বিক্ষোভ। বক্তারা বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। আমরা বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের জায়গাতে সর্বোচ্চ রেজিস্ট্রেশন আমরা ঘোষণা করেছি। চাঁদপুর, জামালপুর, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। যোগ দেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও। জারিন অর্নি, যমুনা নিউজ। বিনিয়োগ পরিবেশ সহজ করতে কাজ চলছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে সহযোগিতা করছে সরকার। এমনকি দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুর বিষয়টিও ভাবা হচ্ছে। বিনিয়োগ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান। আর স্টার্টআপ উদ্যোক্তাদের সুখবর দিলেন গভর্নর। বললেন 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হচ্ছে। এদিকে তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, ইন্টারনেটকে নাগরিকদের মৌলিক সেবা হিসেবে নিশ্চিত করা হবে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধ্যান ধারণা ভাঙতেই 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনে এতে অংশ নেন 40 দেশে 6 শতাধিক বিনিয়োগকারী, ছিলেন দেশি তরুণ উদ্যোক্তারাও। সকালে রাজধানীর একটি হোটেলে সম্মেলনের শুরু হয় স্টার্টআপ কানেকশন সেশনের মধ্য দিয়ে। এতে দেশি উদ্যোক্তাদের সাথে বিদেশিরাও অংশ নেন। উদ্যোক্তাদের কাছে জানতে চাওয়া 2025-এর বিনিয়োগ সম্মেলন ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে। পানি রিলেটেড যা আছে তার নিজের টেকনোলজি হলো ডুবোটেক, যেটা বানাচ্ছে লাস্ট 7 বছর যাবত। এখন আমরা ইন্ডাস্ট্রিয়ালি বাংলাদেশে বিভিন্ন সংস্থাকে সাহায্য করতেছি আমাদের উপর দিয়ে। যে কোনো স্টার্টআপ চাইলে 1 ঘন্টার জন্য আমাদের অফিসটা ইউজ করতে পারবে, এছাড়া ডেইলি মান্থলি বেসিসে ইউজ করতে পারবে। আমরা গাড়িটি বানিয়েছি রাইড শেয়ারিং ড্রাইভার যারা আছেন বা যারা হচ্ছে ভাড়ায় চালিত গাড়ি হিসেবে চালান, তাদের জন্য বেশি টাকা ইনকাম করতে পারেন এই জন্য। বিডার নির্বাহী চেয়ারম্যান
চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ব্যবসা বাণিজ্যের প্রতিবন্ধকতা দূরের চেষ্টা চলছে। নতুন উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স আটকে যায় সরকারি লাল ফিতার দৌরাত্মে। ভোগান্তি এড়াতে দীর্ঘ সময়ের জন্য ট্রেড লাইসেন্স প্রদানের বিষয়টি ভাবা হচ্ছে। বিনিয়োগ পরিবেশ সহজ করতে কাজ চলছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে সহযোগিতা করছে সরকার। এমনকি দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্সের ইস্যুর বিষয়টি ভাবা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, নতুন উদ্যোক্তা তৈরিতে 8 থেকে 900 কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। খুব শীঘ্রই দেয়া হবে প্রজ্ঞাপন। স্টার্টআপের জন্য সহযোগিতার পরিবেশ নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তরুণ উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রযুক্তিগত খরচ কমিয়ে আনা হবে। যারা এই বিষয়ে কাজ করছে তাদের পাশে থাকবে কেন্দ্রীয় ব্যাংক। স্টার্টআপ প্রকল্পে 900 কোটি টাকা ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বিকেলে প্রথম দিনের কার্যক্রম জানাতে সংবাদ সম্মেলন করে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ, যিনি আজকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করেছেন। সংবাদ সম্মেলনে জানান, সারা দেশ থেকে 1500 স্টার্টআপ এবং 25টি বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল এসেছে। বিনিয়োগে সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করার আশ্বাসও দেন আশিক মাহমুদ। স্টার্টআপ কমিটির জন্য তারা যে চ্যালেঞ্জগুলো অনেক দিন ধরে ফেস করে আসছেন, যেই কারণে বাংলাদেশের স্টার্টআপ কমিউনিটি যত বড় হওয়া উচিত ছিল তত বড় এতদিনে হয়নি। সেই রেড টেপগুলো আমরা সরকার থেকে রিমুভ করার চেষ্টা করছি এবং সেই রিমুভালটা আমরা একসাথে করার চেষ্টা করছি। এ সময় তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ আহমেদ তৈয়ব বলেন, ইন্টারনেটের দাম কমিয়ে আনার কাজ চলছে। বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সংশোধনও করা হবে। একই সাথে ইন্টারনেটকে নাগরিকদের মৌলিক সেবা হিসেবে নিশ্চিত করা হবে। বর্তমান সরকার কখনোই ইন্টারনেট বন্ধ করবে না এবং আগামী সরকার যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। এই ব্যবস্থাগুলোর মধ্যে 4টা আমরা উল্লেখ করেছি। একটা হচ্ছে যে আমরা এই সপ্তাহে বা আগামী সপ্তাহে যে আমরা সাইবার সেফটি অর্ডিন্যান্সটা পাস করব, সেখানে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি। আগামী বুধবার ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 3 মাসের জন্য বাড়তি শুল্ক আরোপ স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পাশাপাশি শুল্ক পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছেন তিনি। চিঠিতে বলা হয়, বাংলাদেশে মার্কিন রফতানি বৃদ্ধিতে এরই মধ্যে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। চুক্তি হয়েছে এলএনজি আমদানির। তুলা আমদানি বাড়াতে গুদামজাতকরণে দেওয়া হবে বিশেষ সুবিধা। এছাড়াও গ্যাস টারবাইন ও চিকিৎসা সরঞ্জাম সহ বেশ কিছু মার্কিন পণ্যে শুল্ক কমানোর কথাও ভাবছে সরকার। বিশ্বের বেশিরভাগ দেশের জন্য দ্বিগুণের বেশি শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জন্য যা 15 থেকে বাড়িয়ে 37% করার কথা বলা হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি দেশ যুক্তরাষ্ট্রের এমন ঘোষণায় নতুন চ্যালেঞ্জে দেশের পোশাক খাত। বৈদেশিক বাণিজ্য ঠিক রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লেটারের মূল যে বিষয়টা আমরা রিকোয়েস্ট করেছি তাকে to postpone the application of US reciprocal tariff measures on Bangladesh for 3 months. আমরা অ্যাসুর করেছি যে না, আমরা যে সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের যে এক্সপোর্ট মার্কেটটা আরও বেটার হবে, আরও বৃদ্ধি পাবে, কমবে না। চিঠিতে বলা হয়, বাংলাদেশি প্রথম আলোচনার জন্য প্রোঅ্যাক্টিভ উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে মার্কিন রপ্তানি বৃদ্ধিতে আলোচনার জন্য উচ্চ প্রতিনিধি দল ওয়াশিংটনে পৌঁছেছে। বাণিজ্য ঘাটতি কমাতে তুলা, গম, ভুট্টা, সয়াবিন আমদানি বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আমেরিকান কৃষি পণ্যের শুল্ক শূন্যে নামানোর কথাও বলা হয়েছে। মার্কিন পণ্য আমদানি বাড়াতে অশুল্ক বাধা দূর করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে চিঠিতে। বলা হয়, পরবর্তী 3 মাসের মধ্যে এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হবে। তাই ঘোষিত শুল্ক 3 মাসের জন্য স্থগিতের আহ্বান জানানো হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন, চিঠির পাশাপাশি শুল্ক আরোপ ঠেকাতে আলোচনা চালিয়ে যেতে হবে। সেই সাথে বিশেষ টাস্কফোর্স গঠন করার কথাও বলেন তারা। দুপুরে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বিষয়ে সংবাদ সম্মেলনে এসব পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা আইসিসি। $2 বিলিয়ন উপরে যে 37% এক্সট্রা ডিউটি দিতে হবে, যেটা $750 মিলিয়ন, এই $750 মিলিয়ন আমেরিকান গভর্নমেন্টকে দিতে হবে।
এখন প্রশ্ন হচ্ছে এই $750 মিলিয়ন কে দিবে? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানিকারক, আমদানিকারক, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কাস্টম কর্মকর্তাদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা আমার মনে হয় সময়ের দাবি। এই টিম বাংলাদেশ আমেরিকা বাণিজ্যের প্রবণতা পর্যবেক্ষণ করবে এবং বাণিজ্য ঘাটতি কমানোর উপায় খুঁজবে। এর আগে ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সে আলোকে মার্কিন প্রেসিডেন্ট ও প্রশাসনকে 2টি চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানী ঢাকা সহ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি বিভিন্ন জেলায় ভাঙচুর, লুটপাট চালিয়েছে। তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছে পুলিশ। চট্টগ্রামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সাধারণ জনগণ ও ভুক্তভোগীরা বলছেন, গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ হবে, কিন্তু সেটি যেন হয় শান্তিপূর্ণ। এদিকে সিলেট সহ বিভিন্ন স্থানে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের সাথে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। আন্দোলনকারীদের চোখে মুখে ক্রোধ। প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি পণ্য ধ্বংস করে তারা। অনেক জায়গায় টাকা দিয়ে পণ্য কিনে তা ধ্বংস করা হলেও চট্টগ্রামে বিভিন্ন জায়গায় দোকান থেকে জোর করে পণ্য বের করে আনা হয়। পাশাপাশি নগরীর লালখান বাজার, জিসি মোড়ে ভাঙচুর করা হয় বাটার শোরুম, কেএফসি, ডোমিনোস পিৎজার আউটলেট। সাউথ ডিভিশনে একজন অ্যারেস্ট হয়েছে। সবাই তো ওখানে প্রোটেস্ট করার সময় ওখান থেকে আসছে। সিসিটিভি ফুটেজ বা যেগুলো পাওয়া গেছে ওগুলো বিশ্লেষণ করে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। আর দোকান মালিক থেকে যদি কেউ অভিযোগ করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় কোক সহ সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কট কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। কিন্তু সেখানেও একদল উচ্ছৃঙ্খল মানুষ বিভিন্ন শোরুমে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই রকম ঘটনা ঘটেছে কক্সবাজার ও খুলনাতেও। শেষ হওয়ার পরে কিছু দুষ্কৃতিকারী মুখ বেঁধে সন্ধ্যা 6টা থেকে 6:30টার ভিতরে এসে আমার দোকানের ভিতরে আমরা যারা ছিলাম আমাদের আহত করে দোকানের ভিতরে ঢুকে যত প্রোডাক্ট ছিল সব নিয়ে গেছে। নগদ টাকা পয়সা এবং জুতা যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে। ভাঙচুর হয়েছে সিলেটেও। কেএফসি, ডোমিনোজ, ইউনিমার্ট সহ হামলা ও ভাঙচুর করা হয় বাটা আউটলেটে। সাধারণ জনগণ বলছেন, ফিলিস্তিনের প্রতি বাংলাদেশিদের সমর্থন অকৃত্রিম। তাই গাজায় নির্বিচারে গণহত্যা বন্ধে বিক্ষোভ স্বতঃস্ফূর্ত। কিন্তু বিক্ষোভের নামে ভাঙচুর, লুটপাট ও বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ব্যাপারে প্রশাসনকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার বিকেল 4টায় এই মিছিলটি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভের শুরুতে নেতারা বলেন, সারা পৃথিবীর মানবতাবাদী মানুষ ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে। ভারতেও মুসলমানদের অধিকার হরণের জন্য তৎপরতা চলছে বলে অভিযোগ করেন তারা। এনসিপি নেতারা বলেন, তারা সব সময় বিপন্ন মানবতার জন্য নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে চান। মা বাবারা তাদের বাচ্চা দাফন করছে হাত ছাড়া, পা ছাড়া, মাথা ছাড়া। এর থেকে বিভৎস, এর থেকে নৃশংস এই 2025 সালে এরকম একটা উন্নত বিশ্বে আর কি হতে পারে? আমি পশ্চিমা বিশ্বকে বলতে চাই, আপনাদের নারী অধিকার কোথায়? আপনাদের শিশু অধিকার কোথায়? আপনাদের মানবতা কোথায়? বাংলাদেশ রাষ্ট্রের হয়ে, বাংলাদেশ রাষ্ট্রের সামর্থ্য আছে, সেই সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে তাদের ভয়েস, বাংলাদেশের ভয়েস অবশ্যই উঁচু করে তুলে ধরতে হবে। অবিলম্বে গাজায় নারী, শিশু হত্যাসহ ন্যাক্কারজনক হামলা বন্ধ করতে হবে, অন্যথায় বিশ্ব মুসলিম গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতারা। সোমবার রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে সব কথা বলেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডক্টর রেজাউল করিম। তিনি বলেছেন, পৃথিবীর কাছে ইসরায়েলের কার্যক্রম আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগের ইতিহাসকেও হার মানিয়েছে। ইসরায়েল গণহত্যা পরিচালনার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। গাজাবাসীর পাশে দাঁড়াতে তরুণ যুবকদের জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দক্ষ হয়ে ইসরায়েলকে বয়কটের আহ্বান জানান ডক্টর রেজাউল। ওইসিকে বলবো, আপনারা সোচ্চার হন এবং ওই মুসলিম
অবস্থান নেন। যেভাবে গণহত্যা চালাচ্ছে ওই ইসরায়েলি বিভৎস চিত্র দেখে তাদেরকে থামিয়ে দিন। মুসলিম জনগোষ্ঠীকে নির্দয়ভাবে গণহত্যা চালিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত শুধু নয়, নিশ্চিহ্ন করে দেওয়ার কার্যক্রমকে থামানোর জন্য জাতিসংঘের কোনো ব্যবস্থা নেই। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও নির্বিচারে হামলা বন্ধের দাবিতে সোচ্চার হয়েছে দেশের আইনজীবী সমাজ। দুপুরে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল ভবনের সামনে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। তারা এ সময় বলেন, গাজার নিরীহ মানুষের উপরে ইসরায়েলি বাহিনী যে গণহত্যা চালাচ্ছে তা কোনোভাবেই কাম্য নয়। আর তাদের থেকে হামলা থেকে নারী শিশুরাও রেহাই পাচ্ছে না। এমনকি হাসপাতাল মসজিদে বোমা হামলা চালাচ্ছে এই বর্বর ইসরায়েল, যা চরম মানবাধিকার লঙ্ঘন। আন্তর্জাতিক আইনে এই বর্বর বাহিনীর বিচারের দাবি জানান আইনজীবীরা। ইসরায়েলি পণ্য বর্জনেরও কথা বলেন তারা। আমি ঘৃণা জানাচ্ছি আপনাদের প্রতি। প্রতিটা শিশুর রূহ, তাদের প্রাণের যে আর্তনাদ, তাকে আমি আমার মধ্যে ধারণ করছি। গাজায় বর্বরতা বন্ধ করতে হবে, জেনোসাইড বন্ধ করতে হবে, ডিমোলিশন বন্ধ করতে হবে, ইভিকশন বন্ধ করতে হবে। পাশাপাশি ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব শেষ করে দিতে হবে। এই মানবাধিকার অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আন্তর্জাতিক আইনে বিচার সহ আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড এবং মিরসরাইয়ের দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের ৬০ সদস্যের বিনিয়োগকারী দল। অবকাঠামো সুবিধা এবং পরিবেশ দেখে তারা বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল, হাইটেক কারখানা স্থাপনের সুবিধা সহ বাংলাদেশে বিনিয়োগে অপার সম্ভাবনার চিত্র তুলে ধরে বিডা ও বেজা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেসরকারি খাতের একমাত্র ইপিজেড চট্টগ্রাম শহরের উপকণ্ঠে আনোয়ারায় ২৫০০ একর আয়তনের কোরিয়ান ইপিজেডে বর্তমানে উৎপাদনে আছে ১৫টি কারখানা। বিপুল জায়গা এখনো অব্যবহৃত, যেখানকার অবকাঠামোগত সুবিধা এবং পরিবেশ নজরকাড়া। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনে কেপিজেড পরিদর্শন করে দক্ষিণ কোরিয়া, চীন, নেদারল্যান্ডস, জাপান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ৬০ সদস্যের বিনিয়োগকারী দল। কারখানায় উৎপাদন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় করেন। নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক ও বস্ত্র, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও হেলথ কেয়ার খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধি দলটি। স্টিল অনেক স্পেস আছে যেখানে বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করতে পারবে। বর্তমান গভর্নমেন্টের যেই উদ্যোগ, আমি মনে করি যে ইনভেস্টমেন্ট অনেক বৃদ্ধি পাবে। কেপিজেডে অবকাঠামোগত সুবিধা ও বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ সহ সামগ্রিক বিষয় তুলে ধরেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে সরকার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সহ সবাই এই প্রকল্পের সুবিধা পাবে, যা বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন পরিচিতি এনে দেবে। মূলত তারা প্রাইভেট ইপিজেড বাংলাদেশে কি অবস্থায় আছে, কিভাবে চলছে, কি ধরনের সাপোর্ট তারা পাচ্ছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার কি, কতগুলি ফ্যাক্টরি আছে এখন পর্যন্ত, এই সবগুলি জিনিস তারা সরজমিনে দেখবে। বিনিয়োগ সম্ভাবনা এবং জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতেই মূলত এই উদ্যোগ। কিভাবে কোরিয়ান ইপিজেডকে আরো এক্সপেডাইট করা যায়, কিভাবে এখানে বিনিয়োগ আকর্ষণ করা যায়, কিভাবে আরো বিদেশি বিনিয়োগ নিয়ে আসা যায়, এই লক্ষ্যকে টার্গেট করে এবং এই সামিটকে আমরা কোরিয়ান ইপিজেডকে বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করছি। ফিজিক্যালি ইনভেস্টররা যেন একটি আবহাওয়া দেখতে পান, অনেকগুলো ইনসেন্টিভ দিচ্ছি, এটা মানুষের শোনা আর এসে দেখাটা সম্পূর্ণ আলাদা এক্সপেরিয়েন্স হিসেবে আমরা বিবেচনা করেছি। লং টার্ম একটা প্ল্যান করা হচ্ছে যাতে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশে যারা বিনিয়োগকারী আছেন তারা দীর্ঘমেয়াদে বিনিয়োগের চিন্তাটা করেন। কেপিজেডের পর বিদেশি প্রতিনিধি দলটি চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে। দেশের সবচেয়ে বড় এই অঞ্চলের আয়তন ৩০,০০০ একরেরও বেশি। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রেখে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড যেন থাকে,
সেটি নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণা নীতিমালা করা হচ্ছে। এর মধ্যে আচরণবিধির খসড়াও প্রায় চূড়ান্ত। দুপুরে নতুন দলের নিবন্ধন এবং নির্বাচনী আচরণবিধি নিয়ে ইসির বৈঠক শেষে এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, ভোটের সময় শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের আইনি কাঠামো শক্তিশালী করতে কাজ চলছে। নির্বাচন কমিশনার জানিয়েছেন, রাষ্ট্র সংস্কার দল নামের একটি দলকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আচরণবিধিতে সংস্কার কমিশনের প্রস্তাব ও বিভিন্ন নতুন বিষয় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ন্যূনতম রেখে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা, যাতে শৃঙ্খলার বিঘ্নিত না হয়, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় একবারে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ যেন স্বজনপ্রীতি ও পুনর্বাসনের জায়গা না হয়, সেটি নিশ্চিতে রাজনৈতিক দলসহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বিকেলে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানিয়েছেন। কমিশনে পাঠানো সুপারিশের দ্বিমত এবং আংশিক একমত হওয়া বিষয়গুলো নিয়ে বৈঠক হয়। তিনি জানান, আলোচনার মাধ্যমে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ইলেকটোরাল কলেজের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আপত্তির জায়গা থেকে সরে এসেছে এবি পার্টি এবং আলোচনায় প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, প্রাদেশিক ব্যবস্থা না করার ব্যাপারেও জোর দেন। বর্তমান পরিস্থিতিতে গণপরিষদ নির্বাচনের সুযোগ নেই বলেন দলটির চেয়ারম্যান। দ্বিকক্ষ পার্লামেন্টের আপার চেম্বারে যেইটা আমরা শঙ্কাবোধ করছি যে আত্মীয় স্বজন, তারপরে কাউকে কোনো শিল্পী টিল্পীদেরকে দিয়ে ওই যে পুনর্বাসনের প্রক্রিয়াটা যাতে না হয়, ওনারা যেটা আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা রাজনৈতিক দল আকারে এটার জন্য ভয়েস রেজ করেন, আমরাও সবাই মিলে পাবলিকলি ভয়েস রেজ করব যাতে কেউ এটাকে মিসইউজ করতে না পারে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। ইসরায়েলের নির্বিচারে বর্বরতা বন্ধ এবং তেল আবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনার দাবিতে এই কর্মসূচি চলছে। তবে বিক্ষোভ প্রতিবাদ উপেক্ষা করেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রাণ গেছে আরও অর্ধশত ফিলিস্তিনির। এদিকে ফিলিস্তিনে হামলা বন্ধ করে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে ফ্রান্স। গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল তিউনিসিয়া, মরক্কো, তুরস্ক সহ বিভিন্ন দেশ। সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দেয় ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। তারই সমর্থনে বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ প্রতিবাদ। ইসরায়েলের নির্বিচার বর্বরতা থামাতে এবং তেল আবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনার দাবিতে এই কর্মসূচি। তবে বিশ্বজুড়ে চলা বিক্ষোভ প্রতিবাদ সত্ত্বেও নির্বিকার তেল আবিব। গাজায় চলছে নির্বিচার হামলা। দেইর আল বালার আরও 5টি এলাকা খালি করার নির্দেশ দেয় আইডিএফ। তারপর চালানো হয় অমানবিক তাণ্ডব। মধ্য গাজা আল আকসা হাসপাতাল সংলগ্ন এলাকাতেও বোমা ছোড়ে আইডিএফ। আমাদের আর কোনো আশা নেই। কিসের আশায় বাঁচবো আমরা? গত রাতে এসব ধ্বংসস্তূপ লক্ষ্য করেও হামলা হয়েছে। ট্রাম্প এবং নেতানিয়াহু একই মুদ্রার এপিঠ ওপিঠ, এই দুজনই সন্ত্রাসী। এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে গণমাধ্যম কর্মীদের তাঁবুতে হামলা চালায় ইসরায়েল। এ সময় সৃষ্টি হয় নারকীয় পরিস্থিতির। আগুনে পুড়ে নির্মম মৃত্যু হয় আলোচিত সাংবাদিক হিলমি আল ফাকওয়ার। এদিকে গাজা ইসরায়েলের হামলাসহ মধ্যপ্রাচ্যের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য মিশর সফর করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। অবিলম্বে গাজা ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান তিনি। যুদ্ধবিরতি ভেঙে এভাবে হামলা কোনোভাবেই কাম্য নয়। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। যে কোনো মূল্যে সেখানে হামলা বন্ধ করতে হবে। এর পাশাপাশি হামাসকেও জিম্মিদের মুক্তি দিতে হবে। এদিকে গাজা ইসরায়েলের হামলায় রেড ক্রিসেন্টের 15 সদস্যের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। গেল মাসে রাফা ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ খেলতে দেশ ছেড়েছেন রিশাদ হোসেন। পিএসএল উপভোগ করতে চান ভালো করে, দেশের পতাকা তুলে ধরতে চান আরও উঁচুতে। মুখে আছেন
লাহোর হেড কোচ বাংলাদেশ দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে কাজ করার জন্য। সব লড়াই যুদ্ধ তো লাল সবুজেই পতাকাকে জলজল করে উড়তে দেখার জন্যই। ক্রিকেটেও গল্পটা বদলায় না। রিশাদ হোসেইনরা যখন ক্রিকেট খেলেন জেতেন, রিশাদদের সঙ্গে তো বাংলাদেশ যেতে লাল সবুজেই পতাকাও। সেই পতাকাকে আরও উঁচুতে ওঠাতে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ খেলতে দেশ ছেড়েছেন রিশাদ। একবার ভাবুন তো, লাহোরের 22 গজে টাইগার লেগ স্পিনার ঘূর্ণি জাদু দেখাবেন, দর্শকরা রিশাদ বলে চিৎকার করবে। রিশাদের সাথে সেদিন তো বাংলাদেশও জিতবে। পিএসএল তাই রিশাদের জন্য দেশের পতাকা আরও উঁচুতে ওঠানোর মিশন। দেশের নামটা নিশ্চয়ই আপনি চাইবেন যে ওইখানটায়। অবশ্যই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, দেশবাসী সবাই দোয়া করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো দিতে। আপাতত কোনো প্ল্যান করিনি, আপাতত যাই এনজয় করি, দেখা যাক খেলা শুরু হলে ইনশাল্লাহ প্ল্যান করবো। লাহোর কালান্দার্সের হেড কোচ বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে বেশ কয়েকবার জাতীয় দলের ক্যাম্প করেছেন রিশাদ। পুরনো গুরুর সঙ্গে তাই নতুন করে কাজ করতে মুখিয়ে টাইগার স্টার বয়। ভালো লাগা কাজ করতেছে, আগে একটু কথাবার্তা হয়েছিল বা কাজ করছিলাম, তো ভালো লাগবে। হ্যাঁ, কথা হয়েছে। 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের এবারের আসর। উদ্বোধনী ম্যাচেই খেলবে রিশাদের লাহোর কালান্দার্স। পরদিন ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে নাহিদ রানার পেশোয়ার জালমিয়ার, লিটন দাসের করাচি কিংস। যদিও রানা যোগ দেবেন টুর্নামেন্টের মাঝামাঝিতে, লিটন যাবেন মঙ্গলবার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এ ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।